হ্যালো এভরিওয়ান, রেইনবো এনিমে বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি জানি আপনারা ভালো নেই। দেশের অবস্থা অনেক বেশি খারাপ। 30 থেকে 40 লাখ মানুষ বন্যার জন্য অনেক বেশি ভোগান্তিতে আছে। আমি আপনাদের সবাইকে বলবো, যার যার সামর্থ্য অনুযায়ী বন্যায় কবলিত মানুষদেরকে সাহায্য করুন। আবার এই জেনারেশনের ছেলেরা আছে, ওদের কথা আর কি বলবো। ওরা সবাই তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। এখন আমাদের পালা, আমরাও নিজেদের জায়গা থেকে এগিয়ে আসি। তাহলে চলুন মেইন টপিকে চলে যাই। আজকে আমি লোনলি ক্যাসেল ইন দ্য মিরর নামের একটা মুভিকে এক্সপ্লেন করব। বেসিক্যালি এই মুভিটাকে 2022 সালে রিলিজ করা হয়েছিল। তবে এটা যে শুধু একটা মুভি বিষয়টা এমন না। এই মুভিটার ওয়েব নোবেলও আছে, যা 2017 সালে জাপানে পাবলিশ করা হয়েছিল। ওয়েব নোবেলটা অনেক বেশি সাকসেস পায়। ওয়েব নোবেলের সাকসেস দেখে এই মুভিটাকে তৈরি করা হয়েছে। মুভিটার আইএমডিবি রেট হলো 6.9 আউট অফ 10, যা স্বাভাবিকভাবেই অনেকটা বেশি। আর মেইন কথা হচ্ছে এই মুভিটা একটা ফ্যান্টাসি এনিমে মুভি, যেখানে অন্য একটা দুনিয়াকে দেখানো হয়েছে। মুভিটা বেসিক্যালি 7 জন বুলি হওয়া স্টুডেন্টদেরকে নিয়ে। তারা লাইফে অনেক প্রবলেম ফেস করছিল। হঠাৎ একদিন ওরা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে যাওয়ার সুযোগ পায়। সেখানে যাওয়ার পর ওরা আরও একটা সুযোগ পায়, সেটা হলো ওদের একটা উইশ পূরণ হবে। সেই উইশে তারা যে কোনো কিছু চাইতে পারবে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এভরিথিং। তবে সমস্যা একটাই, সেটা হলো উইশ হলো একটা, আর উইশের ভাগিদার 7 জন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কার উইশ পূরণ হবে। মুভিটা শুরুতে একটু স্লো লাগতে পারে, তবে মুভিটাতে অনেক বেশি টুইস্ট অ্যান্ড টার্ন আছে। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই মুভিটার মধ্যে অনেক বেশি টুইস্ট আছে। মুভি শুরু করার আগে আমি আরও একটা কথা বলতে চাই। আমার মুভি এক্সপ্লেন করার অভিজ্ঞতা অনেক বেশি কম বলতে একদম নাই এমনটাই বলা যায়। কারণ আমি এই পর্যন্ত 2টার মতো মুভি এক্সপ্লেন করেছি, তাই আপনারা হয়তো বুঝতে পারছেন আমি এই ব্যাপারে অনেকটাই কাঁচা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা মুভি শুরু করি। এপিসোডের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখি। এই মেয়েটার নাম হচ্ছে কুকুরু। কুকুরু তার মায়ের সাথে একটা জায়গায় যাচ্ছিল। তখনই সে রাস্তায় কিছু মেয়েকে দেখতে পায়। ওদেরকে দেখে কুকুরু ভয়ে লুকিয়ে পড়ে। আসলে কুকুরু একটা অল্টার স্কুলে ভর্তি হতে এসেছে। এখন অনেকেই হয়তো বলবেন, অল্টার স্কুলটা আবার কি? অল্টার স্কুলগুলো হচ্ছে নর্মাল স্কুলগুলো থেকে একটু আলাদা। এসব স্কুলে তারাই পড়ে যারা নর্মাল স্কুলে পড়তে পারে না। আবার তারা নর্মাল স্কুলেও এই স্কুল থেকে পড়তে পারবে। পরে কুকুরু অল্টার স্কুলে চলে আসে। একটু পর কুকুরুর সাথে কথা বলার জন্য একটা টিচার আসে। টিচারের সাথে কুকুরুর পরিচয় হয়। এই টিচারের নাম হচ্ছে মিসেস কিতাজিমা। টিচার বলে, আমিও তুমি যে স্কুলে পড়ো সেখানে পড়তাম। এটা শুনে কুকুরু মনে মনে বলে, আমার একটা স্বপ্ন আছে, যে স্বপ্নে একজন ট্রান্সফার স্টুডেন্ট আমাদের স্কুলে আসবে। সে সব দিক থেকে পারফেক্ট, সে যা চায় তাই করতে পারবে। ক্লাসে অনেক স্টুডেন্ট থাকা সত্ত্বেও সে একমাত্র আমার কাছে এসে বসবে। তারপর একটা ব্রাইট হাসি দিয়ে বলবে, কুকুরু তুমি কি আমার বন্ধু হবে? এটা শুনে ক্লাসের সবাই হা করে আমাদের দিকে তাকিয়ে থাকবে। আমি ভালো করেই জানি এটা শুধু একটা স্বপ্ন, তারপর আমি চাই একদিন যেন এই স্বপ্নটা সত্যি হয়। অনেক দিন কেটে যায়। কুকুরুর মা কুকুরুকে স্কুলে যাওয়ার কথা বললে কুকুরু বাহানা দেয়, তার অনেক পেট ব্যথা। কুকুরুর মা বলে, স্কুলে যাওয়ার সময় তোমার এত কিসের পেট ব্যথা? কুকুরু বলে, আমি জানি না। কুকুরু মনে মনে বলে, আমি স্কুলে যেতে চাই কিন্তু পারি না। তার মানে এখানে কোনো একটা সমস্যা আছে, যার জন্য কুকুরু স্কুলে যেতে চায় না। পরে কুকুরুর মা কুকুরুর জন্য খাবার রেখে অফিসে চলে যায়। তারপর বিকেলে জানালা দিয়ে কুকুরু দেখে একটা মেয়ে তাদের বাসার মেল বক্সে একটা মেল রেখে গেছে। মেয়েটাকে দেখে কুকুরুর আরো বেশি মন খারাপ হয়ে যায়। তখনই তার রুমের আয়না থেকে আলো আসতে শুরু করে। এটা দেখে কুকুরু অবাক হয়। তারপরও তার মনের কিউরিওসিটির জন্য আয়নার মধ্যে হাত দেয়, কিন্তু আয়নাটা কুকুরুকে তার নিজের ভিতরে টানতে শুরু করে। কুকুরু চেষ্টা করে নিজেকে বাঁচাতে, কিন্তু পারে না। সে আয়নার ভিতরে ঢুকে যায়। তারপর আমরা দেখি কুকুরু অজ্ঞান হয়ে পড়ে আছে। সেখানে কারো আওয়াজ শুনে কুকুরুর জ্ঞান ফিরে আসে। কুকুরু দেখে তার সামনে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখে আবার উলফের মাস্ক পরা ছিল। এটা দেখে কুকুরু ভয় পেয়ে যায়। মেয়েটা তাকে স্বাগতম জানায়। কুকুরু দেখে সে অনেক বড় একটা ক্যাসেলের সামনে দাঁড়িয়ে আছে। ক্যাসেলটা আবার সমুদ্রের মাঝখানে ছিল। ছোট মেয়েটা বলে, আপনাকে এই প্রাসাদের বিশেষ অতিথি হিসেবে নির্বাচন করা হয়েছে। কুকুরু দেখে যে আয়না দিয়ে সে এখানে এসেছে, সে আয়নাটা ওখানে একপাশে রাখা আছে। এটা দেখে কুকুরু কোনো কিছু না ভেবেই আয়নার দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু ওই ছোট মেয়েটা কুকুরুকে ধরে ফেলে। মেয়েটা বলে, তুমি নিজেকে ভাগ্যবান মনে করো, এখন যদি তুমি আমার সাথে না আসো তাহলে তোমারই বিপদ হবে। পরে সে মেয়েটা কুকুরুর পায়ে ধরে তাকে টানতে টানতে প্রাসাদের
নিয়ে যাচ্ছিল। কুকুরও যেতে চায় না। মেয়েটা বলে, তোমার কি জানতে ইচ্ছে হয় না এই এত বড় ক্যাসেলটা সমুদ্রের মাঝখানে কি করছে? এটা তো কোনো ফ্যান্টাসি ওয়ার্ল্ডও হতে পারে। তোমার কাছে কি এটা মনে হয় না আমি তোমার থেকে ছোট হওয়ার পরও আমার শক্তি তোমার থেকে অনেক বেশি? এগুলো শুনে কুকুরও অবাক হয়ে যায়। পরে সেই মেয়েটা কুকুরকে ক্যাসেলের ভিতরে ছুড়ে মারে। তখন আবার ক্যাসেলের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। কুকুরও দেখে তার মতো আরো কয়জন ক্যাসেলের ভিতর বসে আছে। কুকুরও ওদেরকে জিজ্ঞেস করে, আমরা এখানে কেন এসেছি? সেখানের একটা মেয়ে বলে, আমরা বেশি কিছু জানি না, তবে সব কিছু আমার রুমের আয়নার জন্য হয়েছে। মানে কুকুরও যেরকম ভাবে এখানে এসেছে ওরাও ঠিক সেভাবেই এখানে এসেছে। মেয়েটা বলে, আমি প্রথম এখানে এসেছিলাম, পরে এক এক করে বাকিরাও এসেছে। আর তোমার পাশে যে ছোট মেয়েটা আছে সে হচ্ছে উলফ কুইন। উনি আমাকে সবকিছু বলেছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি। এটা শুনে উলফ কুইন রেগে যায়। বাকিরাও বলে ওরাও কিছু বুঝতে পারেনি। উলফ কুইন হতাশ হয়ে বলে, আমি শেষবারের মতো তোমাদেরকে বলছি, তাই এবার মনোযোগ দিয়ে শোনো, পরে আর কিছু বলবো না। এই প্রাসাদের ছোট একটা রুম আছে যেখানে কেউ ঢুকতে পারে না। ওই রুমের নাম হচ্ছে ড্রিম চেম্বার। তোমরা যদি সেই ড্রিম চেম্বারটাকে খুঁজে পাও তবে তোমাদের যে কোনো একটা ইচ্ছা পূরণ হবে, কিন্তু এখানে একটা শর্ত আছে, তোমাদের সবার মাঝে যে কোনো একজনের ইচ্ছা পূরণ হবে। পরে উলফ কুইন কুকুরকে মাই লিটল রেড রাইডিং হুড বলে। আপনারা যারা জানেন না তাদেরকে বলে দেই, মাই লিটল রেড রাইডিং হুড হলো একটা ফেমাস ফেরি টেলস গল্প। স্পেশালি সেটা ছোট বাচ্চাদেরকে পড়ানো হয়। পরে আবার উলফ কুইন ওদেরকে বলে, তোমাদেরকে ড্রিম চেম্বারে ঢোকার আগে একটা চাবি খুঁজে বের করতে হবে। এই সব কিছুর জন্য তোমাদেরকে 1 বছর সময় দেওয়া হলো। কিন্তু কুকুরও এসবের কিছুই বুঝতে পারে না, তাই সে উলফ কুইনকে অনেক বেশি প্রশ্ন করতে শুরু করে। এতে উলফ কুইন বিরক্ত হয়ে যায়। কুকুরও প্রশ্ন করা দেখে বাকিরাও প্রশ্ন করতে শুরু করে। উলফ কুইন বিরক্ত হয়ে বলে, তোমাদের তো খুশি হওয়া দরকার, তোমরা এখন ম্যাজিক্যাল দুনিয়াতে আছো, তা না করে তোমরা অযথা প্রশ্ন করছো। কিন্তু এতেও বাকিরা মানছিল না। উলফ কুইন বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, তোমাদের মধ্যে যারা সাহসী ভাগ্য তাদের সাথে থাকবে। আমি তোমাদেরকে চাবি খোঁজার জন্য জোর করব না, কিন্তু তোমাদের কাছে 1 বছর সময় আছে। 1 বছর পর তোমরা আর এই ক্যাসেলে আসতে পারবে না। এইসব শুনে একটা ছেলে জিজ্ঞেস করে, আমরা কি এখানে সব সময় আসতে পারবো? উলফ কুইন বলে, না, তোমরা শুধু জাপানের সময় 9টা থেকে 5টার মধ্যে এখানে আসতে পারবে। এখন তোমরা এখানে যাই ইচ্ছা হয় তাই করতে পারবে, কিন্তু যাই হয়ে যাক না কেন তোমরা এখানে নিয়ম ভাঙতে পারবে না। যদি 5টার আগে কেউ এখান থেকে না যায় তাহলে উলফরা এসে তোমাদেরকে খেয়ে ফেলবে। এটা শুনে বাকিদের বিশ্বাস হয় না। উলফ কুইন বলে, বিশ্বাস না হলে তোমরা ট্রাই করে দেখতে পারো। যদি কেউ এই নিয়মটা ভাঙে তাহলে সেদিন প্রাসাদে যারা আসবে উলফ ওদের সবাইকে খেয়ে ফেলবে। তোমাদের শুধু টাইমের বিষয়টা খেয়াল রাখতে হবে, তাছাড়া তোমাদের যা ইচ্ছা হয় তাই করতে পারবে, কেউ তোমাদেরকে বাধা দেবে না। তখনই সবাই লক্ষ্য করে সময় তখন 4টা বেজে 30 মিনিট হয়েছে। ওদের কাছে আর 30 মিনিট সময় ছিল। পরে উলফ কুইন ওদের সবাইকে একটা রুমে নিয়ে আসে যেন সবাই নিজেদের মধ্যে পরিচিত হতে পারে। ওদের সবার মাঝখান থেকে উলফ কুইন সেখান থেকে গায়েব হয়ে যায়। এটা দেখে সবাই অনেক ভয় পায়। ওরা কি করবে বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর ওরা একে অপরের সাথে পরিচিত হয়। ওদের সবার প্রথমে যে মেয়েটা এসেছে সে মেয়েটার নাম হচ্ছে আকি। সে ক্লাস 9-এ পড়ে। চশমা পরা মেয়েটার নাম হচ্ছে ফুকা, সে ক্লাস 8-এ পড়ে। শর্ট প্যান্ট পরা ছেলেটার নাম হচ্ছে রিয়ন, সে ক্লাস 7-এ পড়ে। তার পাশে থাকা ছেলেটার নাম হচ্ছে সুবারু, সে ক্লাস 9-এ পড়ে। আর চশমা পরা যে ছেলেটা আছে তার নাম হচ্ছে মাসামুনে। মাসামুনে ক্লাস 8-এ পড়ে। ওদের মাঝে যে মোটা ছেলেটা আছে তার নাম হচ্ছে ওরেশিনো, সে ক্লাস 7-এ পড়ে। পরিচয় শেষে ওরা সবাই একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারে, এখানে যারা আছে ওরা সবাই হাই স্কুলের স্টুডেন্ট। তখনই ওরা ঘন্টা বাজার শব্দ শুনতে পায়। ঘন্টা বাজার পরপরই উলফ কুইন সেখানে চলে আসে। উলফ কুইন বলে, তোমাদের কাছে বেশি সময় নেই, এখনই এখান থেকে চলে যাও। তখন ওরেশিনো একটা আয়না দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পারে না। উলফ কুইন বলে, আয়নার মধ্যে তোমাদের সবার নাম লেখা আছে, তোমরা যার যার নাম খুঁজে সে আয়না দিয়ে এখান থেকে বের হও। তারপর কুকুরও তার রুমে চলে আসে। সে আবারও আয়নাটাকে চেক করে, কিন্তু এবার আয়নাটা পুরোপুরি নর্মাল ছিল। এভাবে 1 মাস পার হয়ে যায়। এই 1 মাসে একবারও সে প্রাসাদে যায়নি। তখনই কুকুরও জানালা দিয়ে মইকে লক্ষ্য করে। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই কুকুরও আর মই রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা দুজন অনেক ভালো বন্ধু হয়। তখনই সেখানে অনেকগুলো মেয়ে আসে, তারা মইকে নিয়ে সেখান থেকে চলে যায়। কুকুরও একা রাস্তায় দাঁড়িয়েছিল। সিনাপার বর্তমানে আসে। কুকুরও এসব কিছু মনে করে বলে, আমাকে যেভাবেই হোক না কেন চাবিটা খুঁজে বের করতেই হবে। ওই চাবিটা দিয়ে আমি আমার ইচ্ছা পূরণ করব।
পরের দিন কুকুরও প্রাসাদে আসে। প্রাসাদে আসার পর কুকুরও দেখে ওরা সবাই অনেক মজা করছিল। সে বাকিদেরকে বিরক্ত না করে প্রাসাদ ঘুরে দেখতে শুরু করে। প্রাসাদটা অনেক বেশি সুন্দর ছিল। কুকুরও দেখে ওদের 7 জনের নাম দিয়ে 7টা রুমও আছে। কুকুরও তার রুমে যায়। রুমটা অনেক বেশি সুন্দর ছিল। সেখানে কুকুরও গল্পের বই পড়ে কিছুক্ষণ টাইম পাস করে। তারপর কুকুরও আবারও চলে যাচ্ছিল, কিন্তু রিয়ন তাকে দেখে ফেলে। সেখানে বাকিরাও চলে আসে। তারা সবাই কুকুরের সাথে অনেক ভালোভাবে কথা বলে। পরে সেখানে ওরিশিনও আসে কুকুরের সাথে কথা বলতে। ওরিশিনোকে দেখে আকি সেখান থেকে চলে যায়। আসলে ওদের দুজনের মাঝে একটা কাহিনী চলছে। ওরিশিনো আকির সাথে লাইন মারতে চাইছিল। কুকুরের এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে, তাই সে পরের দিনও ক্যাসেলে আসে। এভাবেই আরও 1 মাস পার হয়ে যায়। ক্যাসেলে আসার পর কুকুরু আর আকির মাঝে একটা পার্টি হয়। আকি বলে গত 1 মাসে সে আর ফুকু মিলে পুরো ক্যাসেল ঘুরে দেখেছে, কিন্তু ওরা কোনো চাবি খুঁজে পায়নি। কুকুরু জিজ্ঞেস করতে চায় ওদের ইচ্ছার ব্যাপারে, তবে সে সাহস করে তা জিজ্ঞেস করতে পারেনি। কারণ সে যদি ওদের ইচ্ছা জিজ্ঞেস করে তাহলে অবশ্যই তাকেও তার ইচ্ছা বলতে হবে। এভাবে দিন কাটতে শুরু করে। সবাই ক্যাসেলে এসে অনেক বেশি মজা করত। কুকুরু প্রতিদিনই ক্যাসেলে আসে। একদিন কুকুরু ক্যাসেলে এসে দেখে ওরিশিনো সবাইকে বিস্কুট খাওয়াচ্ছে। এবার সে কুকুরুকেও বিস্কুট দেয়। তার মানে সে এখন আকিকে রেখে কুকুরের পেছনে লাইন মারবে। এটা দেখে বাকিরা লুকিয়ে লুকিয়ে হাসছিল। তখনই সেখানে উলফ কুইন চলে আসে। উলফ কুইনকে দেখে ওরিশিনো লুকিয়ে যায়। উলফ কুইন ওরিশিনোর কাজের জন্য তাকে কথা শোনায়। তিনি বাকিদেরকেও কথা শোনায়, কারণ তারা কেউই চাবিটাকে খুঁজছিল না। কুইন বলে, তোমাদের কি কারো কোনো ইচ্ছা নেই যা তোমরা পূরণ করতে চাও? এইসব শুনে মাসামুনে বলে, আমাদের কোনো ইচ্ছা না থাকলেও ওরিশিনোর একটা ইচ্ছা আছে, সেটা হলো ওর একটা গার্লফ্রেন্ড লাগবে। এটা শুনে মাসামুনে লজ্জায় লাল হয়ে যায়। এভাবে ওদের মাঝে মজা খুনছুটি করে করে আরও 2 মাস পার হয়ে যায়। এইবার ওরিশিনো ফুকুর সাথে লাইন মারছিল, মানে সে একজনকে রেখে আরেকজনের পেছনে যায় শুধু। পরে একদিন কুকুরু ক্যাসেলে এসে দেখে সেখানে কেউ নেই। তখনই সেখানে সুবারু এসে বলে সামার ব্রেক চলছে, তাই সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছে। এই কয়দিন কেউ ক্যাসেলে আসবে না। ভ্যাকেশন শেষে সবাই এক জায়গায় জমা হয়। সবার মাঝে অনেক বিষয় নিয়ে কথা হয়। ভ্যাকেশনে তারা কে কী করেছে এসব নিয়ে। একসময় সবাই ওরিশিনোকে নিয়ে মজা করছিল। কারণটা হলো ওরিশিনো সবাইকে, মানে বিশেষ করে মেয়েদেরকে, তার মায়ের হাতের বিস্কুট দেয়। এটা দেওয়ার কারণ হলো সে তাকে পছন্দ করে, এই জন্যই দেয়। অন্যভাবে এটাকে প্রপোজ করা বলা যায়। কিন্তু এইসব শুনে ওরিশিনো একটু রেগে যায়। একটু না, অনেকটাই রেগে যায়। তাই সে রাগ হয়ে বলে, তোমরা সবাই আমার মতো লুজার। তোমরাও আমার মতো স্কুলে যেতে পারো না। স্কুলে তোমরা বুলি হও, তোমাদের কোনো বন্ধু নেই। তখনই রিয়ন বলে, আমি নর্মালি স্কুলে যাই। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তাদের মনে প্রশ্ন আসে, রিয়ন স্কুলে যাওয়ার পরও কিভাবে সে রেগুলারলি ক্যাসেলে আসে। এখন রিয়নের ব্যাপারটা হলো সে হাওয়াই থাকে। হাওয়াইয়ের সময় জাপানের সময় থেকে আলাদা, তাই সে রেগুলার স্কুলে যেতে পারে, সাথে আবার এখানেও আসতে পারে। কিন্তু এদিকে তো ওরিশিনোর মাথা গরম হয়ে গেছে। সে সবাইকে চ্যালেঞ্জ করে, আমি তোমাদের সবাইকে দেখিয়ে দেব আমি তোমাদের থেকে আলাদা। ওরিশিনো আরও বলে সে আর কোনোদিন ক্যাসেলে আসবে না। এটা বলে সে চলে যায়। কিন্তু তার 1 মাস পর ওরিশিনো আবারও ক্যাসেলে আসে, কিন্তু এবার তার পুরো শরীরে ব্যান্ডেজ করা ছিল। আসলে কাহিনীটা হলো ওরিশিনো স্কুলে যাওয়ার পর সে অনেক বন্ধু বানিয়ে ফেলেছিল, কিন্তু ওরিশিনোর বন্ধুরা শুধু তার টাকা আর খাবারের জন্য ইউজ করছিল। একদিন সে টাকা দিতে না করায় ওরা সবাই মিলে ওরিশিনোকে অনেক মেরেছে। দেখতে দেখতে আরও 1 মাস পার হয়ে যায়। এই 1 মাস পর ওরা সবাই মিটিংয়ে বসে। ওদের মিটিংয়ে বসার কারণ হলো ওদের সবারই কোনো না কোনো ইচ্ছা আছে যা তারা পূরণ করতে চায়, কিন্তু তারা কেউই চাবিটা খুঁজে পাচ্ছিল না। তাই তারা প্ল্যান করে এইবার তারা সবাই একসাথে হয়ে চাবিটাকে খুঁজবে। তারপর লটারি করে নির্বাচন করা হবে কার ইচ্ছা পূরণ হবে। ওদের হাতে মাত্র 6 মাস সময় বাকি ছিল, তাই ওদেরকে যা কিছু করতে হয় একসাথে হয়ে করতে হবে। তারপর ওরা একসাথে হয়ে চাবি খুঁজতে শুরু করে। সময়ের সাথে আমরা দেখি ফুকু আর ওরিশিনোর সম্পর্কটা গভীর হয়ে যাচ্ছে। হঠাৎ একদিন উলফ কুইন ক্যাসেলে আসে। তিনি বলে, আমার কাছে অনেক ভালো লেগেছে তোমরা সবাই একসাথে হয়ে চাবিটা খোঁজার চেষ্টা করছো, তবে সময় চলে এসেছে তোমাদেরকে আরও একটা ওয়ার্নিং দেই। তোমাদের মাঝে যখন কারো ইচ্ছা পূরণ হবে তখন তোমরা আর ক্যাসেলে আসতে পারবে না। পাশাপাশি তোমরা এই ক্যাসেল, আমি আর এই ক্যাসেলে কাটানোর প্রতিটা মুহূর্তকে তোমরা ভুলে যাবে। আর সময় শেষ হওয়ার আগে যদি তোমাদের ইচ্ছা পূরণ না হয় তাহলে তোমাদের সাথে ঘটে যাওয়া সবকিছু তোমাদের মনে থাকবে। এখন বলো তোমরা কি চাও? এই ক্যাসেলে কাটানো প্রতিটা মুহূর্ত সবার মনে থাকুক, নাকি যে কারো একটি ইচ্ছা পূরণ হোক? তোমাদের যা ইচ্ছা হয় তা চুজ করতে পারো।
এদিন কুকুরু বাড়িতে আসার পর ঘুমাতে পারছিল না, কারণ সে বুঝতে পারছিল না সে কি করবে। পরের দিন ওরা সবাই মিলে এই বিষয় নিয়ে কথা বলছিল। তখনই আকি বলে, আমার ইচ্ছা তোমাদের সবার চাইতে বড়, তাই সবকিছু ভুলে গেলেও আমার কোনো সমস্যা হবে না। পরে কুকুরু সাহস করে তার ইচ্ছার কথা সবাইকে বলতে শুরু করে। তার স্কুলের একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে সানাদা। কুকুরু তাকে একদমই দেখতে পারে না। কুকুরু যখন হাই স্কুলে ছিল তখন তার কোনো বন্ধু ছিল না, কিন্তু একদিন তাদের স্কুলে মই ট্রান্সফার হয়ে আসে। মই আর কুকুরু পাশাপাশি বসে, তাই তারা জলদি অনেক ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু সানাদা মইকে তার সাথে কথা বলতে দেয় না। সানাদার অনেক বন্ধু ছিল, এমনকি টিচাররাও তাকে পছন্দ করে। তারপরও সে আমার বন্ধুকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। শুধু এটাই না, যে ছেলে আমাকে পছন্দ করত সেই ছেলে আমাকে অনেক বাজে কথা শুনে চলে যায়। সেখানে সানাদাও ছিল। তারা কুকুরুকে নিয়ে অনেক মজা করে, আবার অনেক অপমানও করে। তার কিছুদিন পর কুকুরু জানতে পারে সেই ছেলেটা সানাদাকে ডেট করছে। কুকুরুর মন ভেঙে যায়, সে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু একদিন এর থেকে ভয়ানক কিছু হয়। সানাদা তার বাসায় চলে আসে। সে একা ছিল না, তার সাথে অনেকে ছিল। তারা সবাই কুকুরুকে মারতে আসে, কিন্তু কুকুর ওদেরকে দেখে ভয়ে লুকিয়ে যায়। কুকুরুকে না পেয়েও ওরা শান্ত হয়নি। ওরা অনেক সিন ক্রিয়েট করে সেখান থেকে চলে যায়। কুকুরু জানে সানাদা কোনো একটা কারণে তাকে পছন্দ করে না, কিন্তু কুকুরু সানাদার থেকে বেশি তাকে ঘৃণা করে। সেদিনের পর থেকে কুকুরু আর স্কুলে যায়নি। কুকুরু এই সব বিষয়ে এখন পর্যন্ত কাউকে কিছু বলতে পারেনি। এটা শুনে আকি তাকে জড়িয়ে ধরে। কুকুরু বলে, আমি এইসব বিষয়ে কাউকে বলতে চাইছিলাম, কিন্তু আমার কোনো ক্লোজ বন্ধু ছিল না, তাই আমি কাউকে বলতে পারিনি। কুকুরু ভেবেছিল চাবিটা পাওয়ার পর সে উইশ করবে সানাদা যেন গায়েব হয়ে যায়, কিন্তু এখন সে এখানে কাটানো মুহূর্তগুলো আর তার খুঁজে পাওয়া বন্ধুদেরকে ভুলতে চায় না। এইভাবে আরও 1 মাস পার হয়ে যায়। এদিকে কুকুরুর যে অল্টার স্কুলের টিচার আছে, তিনি কিছুদিন পর পর কুকুরুর সাথে দেখা করতে আসে। তাদের মাঝে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। একদিন ক্যাসেলে রিয়ন কুকুরুকে বলে, ড্রয়িং রুমে থাকা মেশিনটা আসলে একটা মিউজিক বক্স, সে এটাকে বাজায়। তখনই তারা অডিশনের চিৎকার শুনতে পায়। ওরা সবাই নিচে এসে দেখে আকি ম্যাজিক মিররের সামনে বসে কান্না করছিল। ওদেরকে দেখে আকি তার চোখের পানি মুছে এমন ভাব করছিল যেন কিছুই হয়নি, কিন্তু সে দেখে ওরা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। আসলে আকির ইউনিফর্মটাই ওদের সবার অবাক হওয়ার কারণ ছিল। পরে ওরা জানতে পারে ওরা সবাই একই স্কুলে পড়ে। এখন রিয়নের বিষয়টা হলো আলাদা। রিয়ন হাওয়ায় যাওয়ার আগে এই স্কুলেই পড়তো। উলফ কুইন তাদের মজা নিয়ে বলে, তোমরা যদি আগে থেকেই নিজেদের সম্পর্কে কথা বলতে তাহলে এই নর্মাল বিষয়টা অনেক আগেই জানতে পারতে। সিন শিফট হয় নর্মাল দুনিয়াতে। কুকুরু তার মাকে সানাদার ব্যাপারে সবকিছু খুলে বলে। সে ভেবেছিল তার মা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু কুকুরুর মা এই সব কিছু শুনে কান্নায় ভেঙে পড়ে। তিনি ভাবেনি তার মেয়ের সাথে এমন কিছু হচ্ছে। কুকুরুর মা বলে এখন থেকে সে তাকে সব রকম সাহায্য করবে। তারপর থেকে কুকুরু ফ্যান্টাসি ওয়ার্ল্ডে যাওয়া আসা করত। ওদের এই ফ্যান্টাসি ওয়ার্ল্ডে আসা যাওয়া করে ওদের দিন ভালোই কাটছিল। একদিন মাসামুনের অনেক বেশি মন খারাপ ছিল, কারণ তার বাবা চায় তাকে অন্য স্কুলে ভর্তি করাতে। মাসামুনের স্কুল পরিবর্তন হওয়ার আগে সবার সাথে দেখা করতে চায়। যদি সে অন্য স্কুলে চলে যায় তাহলে সে আর এই ক্যাসেলে আসতে পারবে না। তাই সে সবাইকে রিকোয়েস্ট করে সবাই যেন পরের দিন স্কুলের নার্সরুমে অপেক্ষা করে। সবাই মাসামুনের কথায় রাজি হয়ে যায়। পরের দিন কুকুরু স্কুলে আসে। কুকুরু তার জুতা চেঞ্জ করছিল, তখনই সেখানে মই আসে। মই এমন ভাব করছিল সে যেন কুকুরুকে চিনতেই পারছে না। মই নিজেও তার জুতা চেঞ্জ করে সেখান থেকে চলে যায়। কুকুরু তার জুতা নেওয়ার সময় সেখানে একটা চিঠি খুঁজে পায়। চিঠিটা ছিল সানাদার। সানাদা লিখেছে, ওই ছেলের সাথে আমার অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে, আমি তোমার সাথে আলাদা করে কথাও বলতে চাই। এইসব কিছু পড়ে কুকুরু অনেক বেশি ভয় পেয়ে যায়। সে কোনো রকমে নার্সরুমে আসে, কিন্তু সেখানে বাকিরা ছিল না। এটা দেখে কুকুরু আরো বেশি ভয় পেয়ে যায়। সে নার্সকে বলে এখানে কি কেউ এসেছিল। নার্স না করে দেয়, এমনকি সে মাসামুনের পরিচয়ও দেয়, কিন্তু নার্স এতেও না করে দেয়। এটা শুনে কুকুরু অনেক বেশি ভয় পেয়ে যায়। সে এতটাই ভয় পায় যার জন্য সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান আসার পর কুকুরু দেখে সেখানে মিসেস কিতাজিমা বসে আছে। মিসেস কিতাজিমা বলে, আমি সবকিছু জানি, সানাদার সাথে তোমার যেন আর দেখা না হয় আমি সেই ব্যবস্থাই করব, আর তার অন্যায়ের জন্য আমি পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করব। কিন্তু কুকুরুর এসব বিষয়ে মাথা ব্যথা ছিল না। তার চিন্তা ছিল
মই হয়তো তাকে ঘৃণা করতে শুরু করেছে। মিসেস কিতাজিমা বলে, চিন্তা করো না, তোমার বন্ধুর উপর বিশ্বাস রাখা উচিত। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, আমি ওর সাথে কথা বলবো। তারপরের দিন কুকুরু ক্যাসেলে যায়, কিন্তু সেখানে রিয়ন ছাড়া অন্য কেউ ছিল না। সে রিয়নকে সবকিছু খুলে বলে কুকুরুর কাছে এমনটা মনে হচ্ছিল এই ক্যাসেল ম্যাজিক মিরর আর বাকি সবাই একটা ইলিউশন, তারা আসলে বাস্তবে এক্সিস্টই করে না। রিয়ন কুকুরের কাছে এসে বলে, আমি আসল, তার মানে বাকিরাও আসল। এখানে তাদের না আসার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি এটা কখনোই আগে কাউকে বলিনি, তবে আমি নিজেও সুযোগ পেলেই চাবিটাকে খুঁজি, কারণ আমার একটা উইশ আছে। আমার উইশ হলো আমি আমার বড় বোনকে আবারও ফিরিয়ে আনতে চাই। এগুলো শুনে কুকুরও বুঝতে পারে সে ছাড়া বাকি সবাই প্রতিদিন চাবিটাকে খুঁজে। রিয়ন যাওয়ার আগে বলে, আমাদের মাঝে একজন নকল হতে পারে, কারণটা হলো উলফ কুইন আমাদেরকে মাই লিটল রেড রাইডিং হুড বলে, আর এই গল্পের 7টা ভেড়ার মাঝে একটা উলফ লুকিয়ে থাকে। পরে রিয়ন সেখান থেকে চলে যায়। পরের দিন মাসামনি আর রিয়ন ছাড়া বাকি সবাই ক্যাসেলে আসে। তারা সবাই একজন আরেকজনকে দোষ দিচ্ছিল, কারণ ওরা সবাই কুকুরের মতো স্কুলে গিয়েছিল। কিন্তু বাকিদের পরিচয় দেওয়ার পর স্কুল থেকে বলা হয়েছে এই নামের কেউ তাদের স্কুলে পড়ে না। ওরা সবাই বুঝতে পারছিল না ওদের সাথে এসব কি হচ্ছে। তার ঠিক 2 মাস পর মাসামনি ক্যাসেলে আসে। মাসামনি তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে অনেক রিসার্চ করেছে। পরে সে একটা থিওরি পায়, সেটা হলো ওরা সবাই ডিফারেন্ট ওয়ার্ল্ডে বাস করে। মাসামনি যে ওয়ার্ল্ডে বাস করে সেই ওয়ার্ল্ডে বাকি সবাই এক্সিস্টই করে না। এজন্যই মাসামনি বাকি সবার সাথে দেখা করতে পারেনি। মাসামনি এইসব ইনফরমেশন নেগাসিয়া নামের একজন প্রফেসরের তৈরি করা গেম গেট ওয়ার্ল্ড থেকে পেয়েছে। এই গেমটা এখনো রিলিজ হয়নি, তবে তার বাবার যেহেতু অনেক টাকার জোরে সেই গেমটাকে টেস্ট করার জন্য পেয়েছে। সুবারু এই নামটা শুনে একটু অবাক হয়, কিন্তু বাকিরা তা চিনতে পারে না। ওরিশিনো বলে, আমি এই গেমটাকে চিনি না, তবে শুধু নাম শুনেছি। আবার এই গেমটার একটা মুভি আছে। মাসামনি এটা শুনে বলে, গেমটা তো এখনো রিলিজই হয়নি। তখনই উলফ কুইন মাসামনিকে ডাকে। উলফ কুইন বলে, তোমরা অনেক কষ্ট করেছো, এতে আমি খুশি হয়েছি, তবে তোমাদের থিওরি সম্পূর্ণ ভুল। তোমরা অন্য কোনো থিওরির কথা ভাবতে পারো। মাসামনি বলে, আমরা যদি ক্যাসেলের বাইরে দেখা করতে না পারি তাহলে এর মানে একটাই, আমরা আলাদা দুনিয়াতে থাকি। উলফ কুইন বলে, আমি কখনোই বলিনি তোমরা ক্যাসেলের বাইরে দেখা করতে পারবে না। আমি জানি তোমরা কিভাবে ক্যাসেলের বাইরে দেখা করতে পারবে। তাছাড়া আমি তোমাদেরকে চাবি সম্পর্কে অনেক ক্লু দিয়েছি, তোমাদের ব্রেনকে ইউজ করো, তাহলে তোমরা চাবি খুঁজে পাবে। তখন ওরা বলছিল ওরা পুরো ক্যাসেল খুঁজে দেখেছে, কিন্তু তারা কিছুই পায়নি, শুধুমাত্র কিছু ক্রস চিহ্ন দেখতে পেয়েছে। আবার এই ক্রস চিহ্নগুলো ছিল 6টা। আরেকটা ক্রস চিহ্ন কোথায়? এইসব কিছু শুনে উলফ কুইন বলে, তোমাদের যা ইচ্ছা হয় তাই ভাবতে পারো, তোমাদের কাছে বেশি সময় নেই, তাই তোমরা নিজেদের ভাগ্য থেকে পালাতে পারবে না। আমার যা সাহায্য করার ছিল আমি করেছি, আমার সাহায্য এই পর্যন্তই শেষ, বাকিটা তোমাদের হাতে। সিন শিফট হয় নর্মাল দুনিয়াতে। কুকুরু তার বাড়ির মেলবক্স চেক করে একটা চিঠি খুঁজে পায়। চিঠিটা ছিল ময়ূর। মই তার সাথে ঘটে যাওয়া সবকিছু মিসেস কিতাজিমার কাছ থেকে শুনেছে। এমনকি মই কুকুরের কাছে মাফ চায়, সে এখনো তার বন্ধু আছে। চিঠি পড়ে কুকুরও কান্না শুরু করে দেয়। দেখতে দেখতে আরও 1 মাস কেটে যায়। এই 1 মাসে ওরা সবাই মিলে চাবিটাকে অনেক খুঁজেছে, কিন্তু কেউই চাবিটা খুঁজে পায়নি। ওদের কাছে আর মাত্র 2 দিন সময় আছে। এই 2 দিনের মধ্যে 1 বছর পূরণ হয়ে যাবে। এরপর থেকে তারা কেউই ক্যাসেলে আসতে পারবে না। এই 1 বছরে তাদের অবস্থা অনেক ইমপ্রুভ হয়েছে। বাকিরা তাদের অবস্থা সম্পর্কে বললেও আকি তার নিজের সম্পর্কে কিছুই বলে না। পরের দিন কুকুরু তার মায়ের সাথে বাইরে যায়। তারা খাবার খাচ্ছিল, তখনই সেখানে মিসেস কিতাজিমা চলে আসে। তিনি বলে কুকুরুর জন্য সে একটা ভালো স্কুল দেখেছে। এখন কুকুরু যদি চায় তাহলে তিনি কুকুরুকে সেখানে পাঠানোর ব্যবস্থা করবে। মিসেস কিতাজিমা আরও বলে, আমি এই ব্যাপারে মইর সাথে কথা বলবো, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এসব বলে মিস কিতাজিমা চলে যায়। তারপর কুকুরু বাসায় যাওয়ার সময় অনেকগুলো খাবার কেনে। সে সবার সাথে সেলিব্রেট করতে চায়, কারণ তাদের কাছে আর মাত্র 2 দিন সময় আছে। এই 2 দিন ওরা ক্যাসেলে যেতে পারবে, পরে আর যেতে পারবে না। কুকুরু অনেক বেশি খুশি ছিল, কিন্তু সেই দিন তার মা তার কাছ থেকে যাচ্ছিল না, এই জন্যই সে আর ফ্যান্টাসি ওয়ার্ল্ডে যেতে পারছিল না। তারপর কুকুরুর মা বিকেলে বাইরে যাওয়ার পর সে একটু সুযোগ পায়, কিন্তু তখনই সে দেখে বাড়ির বাইরে মই দাঁড়িয়ে আছে। কুকুরু কোনো কিছু না ভেবেই মইর সাথে কথা বলতে চলে যায়। মই তার কাছে মাফ চায়। আসলে মই চাইতো কুকুরের সাথে কথা বলতে, কিন্তু সানাদার জন্য সে পারত না। সানাদার এসব করার কারণ হলো সে ওদের উপর জেলাস ফিল করত। কুকুরু আর মই স্কুলে ভালো ছাত্র ছিল, তাদের রেজাল্টও অনেক ভালো হতো। এই জেলাসি থেকেই সানাদা
প্রথমে মইর বয়ফ্রেন্ডকে কেড়ে নেয়, পরে ক্লাসে তার নামে অনেক বদনামও ছড়ায়। কিন্তু কুকুরও বাকিদের সাথে কথা বলতো না, তাই সে ব্যাপারে কিছুই জানতে পারেনি। এই জন্যই মই ভাবে যদি সে কুকুরের সাথে মেলামেশা করে তাহলে সানাদা তার সাথে এমনটাই করবে। এই জন্যই সে কুকুরের সাথে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু যখনই সে মিসেস কিতাজিমার কাছ থেকে সবকিছু শুনেছে তখন থেকে সে আর সানাদার পরোয়া করে না। এইসব শুনে কুকুরও অনেক বেশি খুশি ছিল। তখনই তার নজর যায় সেখানে থাকা একটা ছবির উপর। মই বলে, এটা আমার বাবা ইউরোপ থেকে নিয়ে এসেছে। এটা ইউরোপের ফেমাস গল্প দ্য উলফ অ্যান্ড দ্য 7 ইয়াং গোট এর উপর বেস করে তৈরি করা। এটা দেখে কুকুরের কিছু একটা মনে পড়ে। সে ছবিটা নিয়ে দৌড়াদৌড়ি করছিল, তখনই ম্যাজিক মিরর থেকে আলো আসতে শুরু করে। কুকুরও তার রুমে এসে দেখে ম্যাজিক মিরর ভেঙে গেছে। সে বুঝতে পারছে না এটা কিভাবে হলো। কুকুরও সবাইকে ডাকতে শুরু করে, বাকিরাও তাকে ডাকছিল। রিয়ন বলে, আঁকি নিয়ম ভেঙে ফেলেছে, ঘড়িতে 5টা বাজার পরও ও বাড়িতে যায়নি। অরিশিনো বলে, আমরা বাসায় চলে গিয়েছিলাম, তবে ম্যাজিক মিরর আবার আমাদেরকে এখানে নিয়ে এসেছে। এটা কেন হলো আমরা জানি না। রিয়ন আবারও বলে, উলফ আকিকে খেয়ে ফেলেছে, এখন উলফটা আমাদেরকেও খেয়ে ফেলবে। তোমাকে যেভাবেই হোক না কেন চাবিটা খুঁজে বের করতেই হবে, তুমি আমাদের সবাইকে বাঁচাও। তখনই ওরা উলফের ডাক শুনতে পায়। রিয়ন চাবি সম্পর্কে আরো কিছু বলতেই যাবে, তখনই মিররটা আবারও চেঞ্জ হয়ে যায়। বলতে গেলে মিররের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছিল। এদিকে কুকুরও বুঝতে পারছিল না আকি কেন নিয়ম ভেঙেছে, কিন্তু এখন তাকে সবাইকে বাঁচাতেই হবে। কুকুরও ছবিটা দেখে বলে, আমি জানি এখন আমাকে কি করতে হবে। পরে কুকুরও ভাঙা আয়নার মধ্যে লাফ দিয়ে ক্যাসেলে চলে আসে। সেখানে সবকিছুই ভাঙা ছিল। সে ছবিটার সাথে মিলিয়ে টেবিলের নিচে একটা মার্ক খুঁজে পায়, কিন্তু মার্কটা আপনা আপনি উড়ে যাচ্ছিল। কুকুরও সেটাকে ধরে ফেলে। তারপর সে এক এক করে বাকি মার্কগুলোকে খুঁজে বের করে। তারপর সে উলফ কুইনকে ডাকতে শুরু করে। কুকুরও বলে, আমি জানি 7 নম্বর মার্কটা কোথায় আছে। আসলে কুকুরও ওদের সাথে যা কিছু হচ্ছে সে বিষয়ে সবকিছু বুঝে গেছে। মেইন কথা হচ্ছে এই ক্যাসেলটা 7টা ছাগলছানা আর একটা নেকড়ের গল্পের উপর বেস করে তৈরি করা। এই গল্পের থিওরিটা আপনাদেরকে একটু সিম্পলভাবে বুঝিয়ে দেই। এই গল্পতে 7টা ছাগলছানা ছিল। একদিন তাদের বাড়িতে নেকড়ে আসে। নেকড়েটা নিজেকে তাদের মা বলে পরিচয় দেয়। 6টা ছাগলছানা দরজা না খুললেও একটা ছাগলছানা দরজা খুলে দেয়। উলফকে দেখে বাকি 6টা ছাগলছানা এক এক জায়গায় লুকিয়ে পড়ে। ঠিক তেমনি কুকুরের বন্ধুরাও এই মার্কের জায়গাগুলোতে লুকিয়ে পড়েছিল। কিন্তু সব থেকে ছোট ছাগলছানাটা এমন এক জায়গায় লুকিয়েছিল যেখানে উলফ তাকে খুঁজে পায় না। আর সেই জায়গাটা হলো দেয়ালঘড়ি। তখনই কুকুরের হাত থেকে মার্কগুলো উড়ে দেয়ালঘড়িতে চলে যায়। তারপর সেখানে একটা সিঁড়ি তৈরি হয়। কুকুরও সময় নষ্ট না করে সিঁড়িতে উঠে যায়। কুকুরও জলদি করে ঘড়ির ভিতরে ঢুকে পড়ে। সেখানে 6টা মার্ক আর চাবিটাও ছিল। কুকুরও চাবিটা নিতেই মার্কগুলো তার আশেপাশে ঘুরতে শুরু করে। তখনই কুকুরও মাসামনির মেমোরি দেখতে পায়। মাসামনি কখনোই মিথ্যা কথা বলে না, কিন্তু সে সবাইকে বলে প্রফেসর নাগাহিসাকে সে ভালো করেই চেনে। এটা সম্পূর্ণ মিথ্যা ছিল। এরপর থেকে সবাই ওকে মিথ্যাবাদী মনে করতে শুরু করে। সেখানে মাসামনিকে মিসেস কিতাজিমা সাহায্য করে। এটা দেখে কুকুরও অবাক হয়। আমরা অরিশিনের মেমোরিও দেখতে পাই। সে সবসময় একা থাকতো, তার কোনো বন্ধু ছিল না। সেখানে তাকেও মিসেস কিতাজিমা সব রকম সাহায্য করে। পরে আমরা সুবুরুর মেমোরি দেখি। তার মা বাবা ছিল না, সে তার গ্র্যান্ড প্যারেন্টসের কাছে থাকে, কিন্তু তারা তাকে ভালোবাসে না। স্কুলে তারও কোনো বন্ধু ছিল না। কিন্তু ফুকোর বিষয়টা আলাদা। ফুকোর মা চাইতো তাকে পিয়ানো আর্টিস্ট বানাতে। এই জন্য তার জীবনের বেশিরভাগ সময় শুধুমাত্র পিয়ানো প্র্যাকটিস করতে করতেই পার হয়ে গেছে। বিষয়টা এতটাই খারাপ ছিল, ফুকোর কাছে মনে হতো সে সবসময় পিয়ানো বাজাচ্ছে, তাই ক্লাসের সবাই তাকে পাগল মনে করত। কিন্তু এত কিছু করার পরও ফুকো কম্পিটিশনে হেরে যায়। এই জন্য তার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন আমরা দেখি মিসেস কিতাজিমা তার সাথেও নিয়মিত দেখা করছে, মানে মিসেস কিতাজিমা তাকেও সাহায্য করছে। এরপর রিয়নের মেমোরি দেখি। রিয়নের বোন অনেক ছোট থেকেই অসুস্থ ছিল। একদিন তার বোন বলে যদি সে স্বর্গে যায় তাহলে সে গডের কাছে বলবে গড যেন রিয়নের একটা ইচ্ছা পূরণ করে। কিন্তু রিয়নের ইচ্ছাটা ছিল অনেক বেশি সিম্পল। সে চাইতো তার বোনের মতো সুন্দরী কারোর সাথে স্কুলে যেতে। এর কিছুদিন পর ওর বোন মারা যায়। এরপর রিয়ন স্কুলে ভর্তি হলেও তার মা বাবা তাকে হাওয়ায় পাঠিয়ে দেয়। সবার লাস্টে আমরা আখির মেমোরি দেখি। আকি একদিন তার বয়ফ্রেন্ডকে তার দাদির সাথে পরিচয় করিয়ে দেয়। আকির বয়ফ্রেন্ডের সাথে পরিচয় হয়ে তার দাদি অনেক খুশি হয়। তার কিছুদিন পর তিনি মারা যায়। একদিন আকি তার রুমে কাপড় চেঞ্জ করছিল। তখনই তার স্টেপ ফাদার এসে তার সাথে জবরদস্তি করার চেষ্টা করে। আকি কোনো রকমে নিজেকে বাঁচায়, কিন্তু তার স্টেপ ফাদার তাকে পালানোর সুযোগ দিচ্ছিল না। তখনই আকি সেখানে একটা ছোট আয়না দেখতে পায়। আয়নাটা চমকা ছিল। পরে আকি এই আয়নার সাহায্যে ক্যাসেলে চলে আসে। আসলে উলফ কুইন সেদিন তাকে বাঁচিয়েছিল। পরে আকি লেখাপড়ার পাশাপাশি
পার্ট টাইম জব করতে শুরু করে। একদিন আকি তার বয়ফ্রেন্ডকে অন্য একটা মেয়ের সাথে দেখতে পায়। আসলে আকির বয়ফ্রেন্ড আকিকে চিট করছিল। এটা দেখে সে পুরোপুরি হতাশ হয়ে পড়ে। সেদিনে আকি আর বাসায় ফিরে যায়নি, এই ক্যাসেলের মধ্যে থেকে গিয়েছিল। বাকিরা তাকে অনেক খুঁজে কিন্তু পায় না, তাই ওরা কোনো উপায় না পেয়ে বাড়িতে ফিরে গিয়েছিল। কিন্তু 5টা বাজার পর ওদের সবাইকে আবারও ক্যাসেলে টেনে আনা হয়। আবার তাদের আয়নাগুলো ভেঙে যায়, তারা আর ফিরে যেতে পারে না। তারপর উলফ ক্যাসেলে চলে আসে। উলফটা এক এক করে সবাইকে খেয়ে ফেলে। এইসব দেখে কুকুরও কান্না করছিল। তখনই সেখানে উলফ কুইন চলে আসে। কুকুরও সবার কথা তার কাছে জিজ্ঞেস করে। উলফ কুইন বলে, সবাই মারা গেছে, একবার যদি নিয়ম ভাঙা হয় তাহলে আর কিছু করার থাকে না। যারা এই ক্যাসেলে এসেছে তাদের সবাইকে এর মূল্য দিতে হবে। এটাই সেই মূল্য যা সবাই দিয়েছে। তুমি আজ ক্যাসেলে আসনি, তাই তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে। সকল ম্যাজিকের একটা মূল্য আছে যা আমাকেও দিতে হয়েছে। এখন তুমি তো সবার মেমোরিও দেখেছো, তোমার কাছে চাবি আছে, তুমি তোমার একটা ইচ্ছা পূরণ করতে পারবে। তারপর উলফ কুইন সেখান থেকে চলে যায়। উলফ কুইন চলে যাওয়ার পর সেখানে একটা দরজা চলে আসে। কুকুরু চাবি দিয়ে দরজাটা খুলে। রুমের ভিতরে অনেকগুলো আয়না ছিল। কুকুরু উইশ করে সে এমন একটা সময় যেতে চায় যখন পর্যন্ত এই ক্যাসেলের নিয়ম ভাঙেনি। তার মানে হলো কুকুরু অতীতে যেতে চাইছে। কুকুরু একটা আয়নার মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করে। কুকুরু আকিকে খুঁজে পায়, কিন্তু আকি তখন আর বাঁচতে চায় না। সে কুকুরুকে দেখে দূরে চলে যাচ্ছিল। তখনই এই মুভির সবথেকে বড় টুইস্ট রিভিল হয়। সেটা হলো ওরা সবাই ডিফারেন্ট টাইমে বাস করে। যেহেতু ওদের সময় আলাদা ছিল তাই তারা স্কুলে দেখা করতে পারেনি। কুকুরু আকির হাত ধরে ফেলে, কিন্তু আকি আর বাঁচতে চাইছিল না। তখনই সেখানে বাকিরাও চলে আসে। ওরা সবাই বলে, জীবনে বাধা আসবে, কিন্তু এজন্য আমরা জীবনকে শেষ করে দিতে পারি না। আমাদের হাল ছাড়া উচিত নয়। তারা সবাই একসাথে মিলে আকিকে বাঁচায়, কিন্তু আকি কান্না করছিল। কুকুরু তাকে জড়িয়ে ধরে, আর এভাবেই কুকুরু সবাইকে বাঁচিয়ে নেয়। সেই সময় সেখানে উলফ কুইনও চলে আসে। উলফ কুইন সবাইকে অভিনন্দন জানায়। পরে ওরা সবাই নিজেদের নাম, সেই সাথে ওরা যে সময় আছে সেই সময়টাও লিখে। ওরা সবাই দেখে ওদের সময়ের মাঝে অনেক বেশি গ্যাপ আছে। তাদের মধ্যে সাবুরু সব থেকে বেশি পাস্টে আসছে। অন্যদিকে ওরিশিনো আর ফুকুর মাঝে 8 বছরের সময়ের গ্যাপ আছে। ফুকু ওরিশিনো থেকে 8 বছরের বড়। এটা নিয়ে ওদের মন খারাপ হয়ে যায়, কারণ তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। কুকুরু লক্ষ্য করে সবার মাঝে 7 বছরের গ্যাপ আছে, কিন্তু কুকুরু আর আখির মাঝে 14 বছরের গ্যাপ। তার মানে ওদের মাঝে আরও একজন আসার কথা ছিল। কুকুরুর মনে হয় কোনো একটা সমস্যার জন্য তাকে হয়তো আনা হয়নি। তবে রিয়ন এখানে কি করছে? ওর তো এখানে থাকার কথা না। মানে রিয়নকে নিয়ে কুকুরুর মনে সন্দেহ হচ্ছিল। তখনই উলফ কুইন বলে, তোমরা সবাই নিজেদের সব জিনিস গুছিয়ে নাও, সময় শেষ হয়ে যাচ্ছে। তখন আরও একটা টুইস্ট রিভিল হয়। সেটা হলো উলফ কুইন রিয়নের বোন হয়। কুকুরু আর আকির মাঝে যে মানুষটার আসার কথা ছিল সেটা অন্য কেউ না, রিয়নের বোন ছিল। আবার রিয়ন আগে থেকেই জানে চাবিটা কোথায় আছে। সে চাবিটা খুঁজে পেয়ে যায়, কিন্তু তার উইশ পূরণ হয় না। রিয়ন উইশ করেছিল তার বোন যেন আবার ফিরে আসে। এখন কথা হলো রিয়নের বোন এখনও মারা যায়নি। রিয়নের বোন হসপিটালে তার মৃত্যুর আগের মুহূর্তে বেঁচে আছে। মানে সে তার মৃত্যুর সময় গুনছে, যে কোনো সময় সে মারা যেতে পারে। এখন তার সামনে যে আছে সে হলো তার বোনের 7 বছরের রূপ। মানে 7 বছরের যেরকম ছিল সেটাই এখন এখানে আছে। আর এই যে এই ক্যাসেলটা, সেটা ওর বোনের খেলনার ঘর, যেটা দিয়ে সে ছোটবেলায় খেলা করত। এই সব কিছু শুনে কুকুরও অনেক বেশি শখ হয়ে যায়। পরে উলফ কুইন সেখান থেকে চলে যায়। তারপর ওরা সবাই ক্যাসেল থেকে যাওয়ার আগে ক্যাসেলের দেয়ালে তাদের নাম লিখে। তখনই মাসামনে লক্ষ্য করে সুবুরুর পুরো নাম হচ্ছে নাগানিসা সুবুরু। তার মানে ফিউচারে সুবুরুই সেই প্রফেসর হবে। মাসামনে তার কথাই সবার কাছে বলেছিল, আবার এর জন্য সে অনেক বুলি হয়েছে। সুবুরু ওকে সান্ত্বনা দিয়ে বলে, এখন তুমি সবাইকে বলতে পারবে তুমি আমাকে ভালো করেই চেনো। তারপর ওরা সবাই একজন আরেকজনের কাছে বিদায় নিয়ে চলে যায়। একমাত্র রিয়ন সেখানে ছিল। রিয়ন তার বোনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু উলফ কুইন তার কথার উত্তর দিচ্ছিল না। রিয়ন যাওয়ার আগে তার বোনের কাছে আরও একটা উইশ করে। তার উইশ ছিল এখানের সব স্মৃতি সে যেন ভুলে না যায়। কিন্তু এবারও উলফ কুইন কিছু বলছিল না। রিয়ন ভাবে তার বোনের পক্ষে হয়তো তার এই উইশ পূরণ করা সম্ভব না। পরে সে চলে যাচ্ছিল, তখন উলফ কুইন তাকে ডাকে। সে তার মাস্ক খুলে বলে, যদিও আমার ভাইয়ের সব উইশ পূরণ করা সম্ভব না, তারপরও বোন হিসাবে আমি যা পারি তাই করব। রিয়ন তার বোনের ফেস দেখে কান্নায় ভেঙে পড়ে। আসলে রিয়ন তার বোনকে অনেক বেশি ভালোবাসে।
সে ভাবতেও পারে না তার বোন তাকে ছেড়ে চলে যাবে। ওদের এই ম্যাজিক্যাল দুনিয়া এখানেই শেষ হয়। সিন শিফট হয় 1999 সালে। আমরা রিয়নের বোন আর রিয়নকে দেখি। রিয়ন তার বোনের জন্য মিউজিক বক্সটা বাজায়, সেই সাথে আবার সে উইশ করে সে যেন তার বোনের মতো কাউকে খুঁজে পায়। তখন আমরা এটাও জানতে পারি এই সব কিছু রিয়নের উইশের জন্যই হয়েছে। সেই সময় তার বোন হসপিটালে মারা যায়। তার মুখে একটা স্মাইল ছিল। রিয়নের বোন এটা ভেবে খুশি ছিল সে তার ভাইয়ের ইচ্ছাগুলোকে পূরণ করতে পেরেছে। সত্যি বলতে এই সিনটা অনেক ইমোশনাল ছিল। যখন আমাদের প্রিয় মানুষগুলো চলে যায় তখন এর থেকে বেশি কষ্টের আর কিছুই থাকে না। এখন অনেকেই হয়তো ভাববেন যে একটা নর্মাল মেয়ে হয়ে এত কিছু কিভাবে করলো। আসলে রিয়নের বোন নিজের মৃত্যুশয্যায় আছে। এখন সে তার গডের কাছে হয়তো উইশ করেছে তার ভাইয়ের ইচ্ছাগুলোকে পূরণ করতে। তাই সে তার ভাইয়ের ইচ্ছা পূরণ করার জন্য একটা সুযোগ পেয়েছে। সিন আবার মুভির শুরুতে চলে যায় যখন কুকুরু মিস কিতাজিমার সাথে দেখা করেছিল তখন। তবে মিস কিতাজিমা এবার মনে মনে বলে, আমি তোমার পাশে আছি, আমি তোমার কিছু হতে দেব না, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, তুমি আমার আসল বন্ধু। মিস কিতাজিমাই আসলে আঁকি ছিল যাকে কুকুরু বাঁচিয়েছে। সময় আবার বর্তমানে আসে। কুকুরু আবারও নতুন করে স্কুলে যাচ্ছিল। তখনই আমরা রাস্তার পাশে রিয়নকে দেখি। সে কুকুরুকে দেখে তার কাছে আসে। পরে রিয়ন একটা লম্বা হাসি দিয়ে বলে, তুমি কি আমার বন্ধু হবে? আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়। মুভিটা বলতে গেলে অনেক সুন্দর ছিল। স্পেশালি আমি এটাকে এনজয় করেছি। এখন আমি মুভির কিছু পয়েন্ট তুলে ধরব। অনেকেই হয়তো ভাবছেন রিয়ন এখানে কি করে আসলো। রিয়নের ছোটবেলা থেকেই সব কিছু মনে ছিল, কারণ সে লাস্ট মোমেন্টে তার বোনের কাছে উইশ করেছিল সে ক্যাসেলে কাটানো সব মোমেন্টের কথা মনে রাখতে চায়। তাই তার মনে আছে, মানে বেসিক্যালি তার বোন তার উইশটা পূরণ করেছে। আর এইবার সে তার বাবার কথায় হাওয়ায় যায়নি, সে এখানেই থেকে গেছে। আর যদি বলি আকির কথা, আকি শুরু থেকেই সব কিছু জানতো, মানে আকির সব কিছুই মনে ছিল, তাই সে বাকি সবাইকে সাহায্য করেছে। এখন এই মুভি থেকে আমরা শিখতে পারি কখনো নিজের প্রবলেমকে অনেক বেশি বড় করে দেখবেন না। এতে আমরা অন্যদের সমস্যা দেখতে পাবো না, হতে পারে তার সমস্যা আপনার থেকেও বড়। তাই লাইফ যেমন আছে তেমনভাবেই হ্যাপি থাকুন। আর যদি বেশি সমস্যা থাকে তাহলে সেটাকে সাহসের সাথে মোকাবেলা করুন। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন। আর মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।